দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি এস.এম. আব্দুল শাকুর। দর্শক, একটা দেশের অর্থনীতির পেছনে অনেক রকমের চালিকা শক্তি থাকে। সেই চালিকা শক্তির একটা অংশকে আমরা যদি বলি আয়, তবে বাংলাদেশের এই অর্থনীতির চালিকা শক্তির যে আয় রয়েছে তার একটা সিংহভাগ জুড়ে রয়েছে আমাদের রেডিমেড গার্মেন্টস সেক্টর, আমরা আরএমজি বলে চিনি। গার্মেন্টস বললে হয়তো আমরা সেই কথাটাকে আরও বেশি ভালোভাবে বোঝার চেষ্টা করতে পারি। কিন্তু সেই সেক্টরটাতে যদি কোনো অসুস্থতা থাকে, কোনো রকমের এলোমেলো বিষয় থাকে, তাহলে কিন্তু কিছুটা অস্থিরতা থাকে। কিন্তু এই অস্থিরতা থেকে যদি আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি, তবে হতে পারে হ্যাপেনিং পয়েন্টের আজকের বিষয় ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আরএমজি। আমাদের সঙ্গে এই সেক্টরের একজন বিশেষজ্ঞ রয়েছেন ফয়সাল সামাদ, যিনি কাজ করেছেন বিজিএম এর সঙ্গে এবং বড় দায়িত্ব পালন করেছেন, প্রাক্তন সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা তাকেই অতিথি করেছি, তার কাছে যেতে চাই। ফয়সাল সামাদ, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমরা শুরুতে বলছিলাম যে আমাদের অর্থনীতির চালিকা শক্তির পেছনে এই রেডিমেড গার্মেন্টস বা আরএমজির দারুণ অবদান রয়েছে এবং সেটা ক্রমান্বয়ে বাড়ছে। আমাদের যেমন জিডিপি বড় হচ্ছে, ঠিক একইভাবে কন্ট্রিবিউশনও বড় হচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখছিলাম আমাদের এই প্রিয় ক্ষেত্রটি কেন যেন একটু অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। সেই অস্থিরতাটা কাটানোরও মনে হয় কিছুটা চেষ্টা চলছে। সব মিলে আপনার কাছে যদি শুরুতেই জানতে চাই, আসলে সেক্টরের বর্তমান অবস্থাটা কেমন? বর্তমান অবস্থাটা হচ্ছে যে আমরা সবাই ইন্ডাস্ট্রিতে যারা আছি, আমরা উদ্যোক্তা এবং বাকি সব স্টেক হোল্ডার্সরা যারা আছি, ব্যাংক, আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, বায়ার্স, আমাদের যারা শ্রমিক পক্ষ, সবাই কিন্তু আমরা স্টেক হোল্ডার, সবাই কিন্তু অংশীদার এই ইন্ডাস্ট্রির। এবং এই মুহূর্তে আমরা সবাই ঘুরে দাঁড়ানোর চেষ্টা, এবং এই ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা সফল হবে কি না এটা নাকি এটা মানে সফলতা থেকে আমরা মানে বিপরীত জায়গায় চলে যাব কিনা, নেগেটিভ কথার দিকে যাব কিনা, সেটা ভাববার বিষয়। সেটাই, নেগেটিভ অ্যাসপেক্টে টার্ন নিবে কিনা, কারা কারা আমরা সার্ভাইভ করতে পারবো আসলেই এই ইন্ডাস্ট্রিতে এখন এই বিগত নেক্সট 6 মাস, 12 মাস, 24 মাস। দ্য টাইম ইজ নাও, ইটস আ টেস্টিং টাইম, ম্যাসিভ টেস্টিং টাইম। কারণ আমরা আসলে এত কিছুর ভিতর দিয়ে গিয়েছি বিগত বছর খানিকের ভিতরে, স্পেশালি গত 6 মাসে, যে মানে আসলে দাঁড়িয়ে আছি, কিন্তু দাঁড়ানোর পরে পায়ে সেই জোর আছে কিনা সেটা আসলে সবার ক্ষেত্রে যাচাই বাছাই করার। এখন আপনি যখন দাঁড়িয়ে থাকার কথা বলছিলেন, আমরা কাউকে বসে যেতেও দেখেছি। আমরা যদি স্পেশালি বলি, খুব একটা পত্রপত্রিকার ফিগারকে নিয়ে যদি বলি, প্রায় 155টির মতো এই সেক্টরের গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এবং 1.5 লাখের কাছাকাছি শ্রমিকের কর্মসংস্থান বন্ধ হয়েছে। তাহলে আপনি যেমন দাঁড়িয়ে থাকার কথা বলছেন, কাউকে তো বসেও গেছে। আসলে এই বসে যাওয়া থেকে আবার ঘুরে দাঁড়ানোর কি সুযোগ থাকবে, নাকি তার নেতিবাচক প্রভাবটা প্রবাহমান থাকবে? ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। কারণ আমি বলি কেন, এটা আমি বছরখানেক আগে আমি আপনাদেরই এখানে এসছিলাম এক সময়। আমি বলেছিলাম তখন যে গত বছর মিনস 2023 ডিসেম্বরে যখন আপনার স্যালারি ইনক্রিজ হলো, এর সাথে সাথে তখন ডিসেম্বর না তারও কয়েক মাস আগে জুন জুলাই 2023-তে আপনার আমাদের ইউটিলিটি কস্টগুলো বেড়ে গেল, ইলেকট্রিসিটি, গ্যাস, এগুলো সব কিছু বেড়ে গেল। তার মানে ইন্ডাস্ট্রিতে 2024 সনের বিগিনিংয়ে ফার্স্ট কোয়ার্টারে যেই ধরনের ইকোনমিক, আমি বলবো কস্ট প্রেশার ছিল আমাদের একটা দারুণ ইম্প্যাক্ট করেছে, বিশাল বড় একটা কস্ট ইম্প্যাক্ট দাঁড়িয়ে হয়েছিল। আমি তখন বলেছিলাম এখানেই বসে যে কয়জন আসলে আমরা ইন্ডাস্ট্রিতে পার হতে পারবো নেক্সট 1 বছর পরে, যদি রাইট পলিসি, যদি রাইট মানে রোড ম্যাপ ক্রিয়েট না হয়, তাহলে কিন্তু আমাদের অবস্থান কোথায় দাঁড়াবে আসলেই ইট ইজ অফ কনসার্ন। এবং দেখেন, আপনি তো আপনার জানা মতে 150, আসলে 150 থেকে মিনিমাম 300 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এই 1 বছরে। অ্যান্ড দের আর মাল্টিপল ফ্যাক্টরস এটার জন্য। আই এম নট টকিং অনলি যে আপনার অর্ডার কমে গেছে বা কারো মানে, বাট আলটিমেটলি যেই জায়গাটা হলো কস্টিং। এবং কস্টিং যদি সাস্টেনেবল না হয়, যদি ওয়ার্কেবল না হয়, যত সুন্দরই ফ্যাক্টরি হোক না কেন, আমরা জানি আপনি ওই পেপারে যাদের কথা বলছেন তার ভিতরে ভালো ভালো কিছু ফ্যাক্টরি আছে হু কুড নট সাস্টেইন, বিকজ মানে তাদের যে খরচের খাত যেই পরিমাণে বেড়েছে এবং কন্ট্রোল করতে পারেনি। মানে রেভিনিউ বাড়লেও
আসলে খরচটা যে প্রপোর্শনে বেড়েছে তার চেয়ে রেভিনিউ ঠিক ওই প্রপোর্শনে না বাড়ার কারণে কিছুটা তাদের প্রফিট এক্ষেত্রে কমেই গেছে বলতে হবে। না, প্রফিটে তো পরে আসবেন। আপনি রেভিনিউ বলছেন, মানে আমি যদি আমাদের টার্মসে বলি যে ফ্যাক্টরিতে অর্ডার আছে, অর্ডার নিয়েছে, কারণ অর্ডার নিতে হবে, তার ফ্যাক্টরিতে কর্মসংস্থান করতে হবে, মানে অর্ডার বেড়েছে বলবো না, আমি শুরু করি যে আছে অর্ডার আছে, কিন্তু অর্ডারটাকে এক্সিকিউট করতে এবং সেটার জন্য যেই ধরনের প্রাইস দরকার পড়ে, ধরেন বায়ার সেই ধরনের প্রাইস দিচ্ছে না এক, কিন্তু এর সাথে কিন্তু মানে আমাদের যে কস্টগুলো একটু আগে আপনাকে বললাম যে আমাদের পাওয়ার কস্ট বেড়ে গেছে, গ্যাস কস্ট বেড়ে গেছে, মজুরি বেড়ে গেছে, সব মিলে যে এই যে প্রাইসগুলো কস্টগুলো বেড়ে গেল, তাহলে এই কস্টটা কে বহন করবে, কাকে সেই উদ্যোক্তা সেটা তার মানে যে প্রোডাক্টটা সে এক্সপোর্ট করবে, যে অর্ডারটা নিবে, তো সেই প্রোডাক্টে সে যদি কস্টিংটা না ঢুকাতে পারে আর অর্ডারটা সামহাও নেয় যে না ঠিক আছে আমাকে তো ফ্যাক্টরি চালাতে হবে, সেই ফ্যাক্টরিগুলো আর চলবে না একটা টাইমের পরে। এক্স্যাক্টলি, কারণ তার তো গ্রোথটা যদি না হয় তাহলে তার সার্ভাইভ করা কিন্তু খুব সহজ কাজ না। কিন্তু আমরা সাম্প্রতিক সময় পত্রপত্রিকার একটা সংবাদকে, আপনি যেহেতু এই ক্ষেত্রের মানুষ, আপনার সাথে একটু মিলে নিতে চাই। আমরা দেখেছি যে গত এক সপ্তাহের পত্রপত্রিকাতে যে তথ্যটা এসেছে যে আমাদের অর্ডার কিন্তু বেড়েছে, মানে সাম্প্রতিক সময় আমরা যে নেতিবাচক ট্রেন্ড দেখছিলাম সেখান থেকে কিছুটা ইতিবাচক ট্রেন্ড এসেছে। তার মানে অর্ডার যদি বেড়ে যায় তাহলে নিয়ার ফিউচারে কি তার পজিটিভ ইম্প্যাক্ট দেখতে পাচ্ছেন নাকি এর মধ্যে অন্য কিছু আছে? দেখেন, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, আমরা যারা এই ব্যবসায় আছি, যখন আমি দেখি যে অর্ডার বেড়ে গেছে, হ্যাঁ, তখন আসলে এইটা হচ্ছে ওই যে আবার চলে যেতে হয় একটু পিছনে। মানে গত বছর আপনার মনে আছে মনে হয় নিউজে এসছিল, গত বছর ফেব্রুয়ারি এপ্রিলের ভিতরে নিউজে এসছিল যে ইপিবির এক্সপোর্ট ফিগার একটা, জি, বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট ফিগার আরেকটা। হ্যাঁ, তো আসলে কোন ফিগার কি এটা বলা মুশকিল, কিন্তু আপনি যদি আজকে ইন্ডাস্ট্রিতে যারা আমরা আছি, আমরা যারা উদ্যোক্তা ইন্ডাস্ট্রিতে, আমরা যারা ইন্ডাস্ট্রিতে লিডারশিপ দেওয়ার সুযোগ হয়েছে, আমাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে কিন্তু এক্সপোর্ট বাড়তে পারে, ইন দ্য সেন্স যে হ্যাঁ জানুয়ারি মাসে আমাদের এই যে নানা অসন্তোষ গেল এই বিগত মাসগুলাতে, ওগুলার একটা অ্যাকিউমুলেটেড এক্সপোর্ট ছিল যেটা বায়াররা তখন নিতে পারেনি বা আমরা এক্সপোর্ট করতে পারিনি, সেই এক্সপোর্টগুলা কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে গিয়ে সেটা ডিসপ্যাচ হয়েছে। সো এখন দেখতে হবে যে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের ট্রেন্ড কি দেখাচ্ছে। তো আমাদের বলছে যে অর্ডার যেই আসার দরকার সেটা আসবে বা আসছে, বাংলাদেশে কনফিডেন্স বায়াররা আবার পাচ্ছে। হ্যাঁ, কিন্তু এর সাথে সাথে কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে পার্শ্ববর্তী দেশ যারা, হ্যাঁ, তারা কিন্তু অনেকগুলো অর্ডার কিন্তু আমাদের থেকেও নেওয়ার অলরেডি সুযোগ করে নিয়েছে। তো এর জন্য এ কমপ্লিট রিম্যাপিং, এ কমপ্লিট রিপোজিশনিং অফ দ্য ইন্ডাস্ট্রি নাও রিকোয়ার্স টু বি ডান। আপনাদের কম্পিটিশনটা শুধু দেশে খরচ কমানোই না, আন্তর্জাতিক যে পরিমণ্ডল রয়েছে সেক্ষেত্রে প্রতিবেশী দেশের কথা যদি বলি তাহলে ভারত রয়েছে, চীন আছে, আমরা শ্রীলঙ্কাকেও দেখছি এই সেক্টরগুলোতে ভালো করে লিড দেওয়ার জন্য। আমরা এই বিষয়ে তাদের সাথে আপনাদের কম্পিটিশনগুলো কিভাবে চলে, সামনের দিকে কিভাবে এগিয়ে যাবে এই আলোচনা আমরা আপনাদের সাথে করব, তবে তার আগে একটা ছোট বিরতিতে যাব। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে আপনারা আছেন, আমরা আরএমজি সেক্টর নিয়ে কথা বলছি, তার উত্তরণের উপায় নিয়ে কথা বলছি। ছোট একটা বিরতি নিয়ে ফিরছি খানিক বাদই, সঙ্গে থাকুন। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টে। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আরএনজি। আমরা কথা বলছিলাম ফয়সাল সামাদ, সাবেক সিনিয়র সহসভাপতি বিজিএমএ, তার সঙ্গে আমরা যে আড্ডা দিচ্ছিলাম সে আড্ডা আবারও যুক্ত হয়ে আমরা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে আপনাদেরকে আন্তর্জাতিক পরিমণ্ডলেও কিন্তু অনেকের সাথে কম্পিটিশন করতে হয়, স্পেশালি যদি আমরা ভারতের কথা বলি, আমরা মায়ানমারের কথা বলি, আমরা যদি চীনের কথা বলি এবং শ্রীলঙ্কাকেও কিন্তু আমরা এই কম্পিটিশনের মধ্যে আনতে পারি। তাদের সাথে কিন্তু কম্পিটিশন করে আপনাদেরকে ইন্টারন্যাশনাল বায়ারদেরকে এখানে অর্ডার নেয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে হয় বা অর্ডারগুলো পেতে হয়। সেক্ষেত্রে কি মনে হয় যে ট্রেন্ডটা আসলে কেমন, আন্তর্জাতিক কম্পিটিশন বা এই বর্তমানে যে অবস্থায় আপনারা আছেন প্রতিযোগিতা কি বাড়ছে নাকি
আমাদের কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে? দেখেন, এখানে আমি যদি প্রথমে শুরু করি, রিসেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট আমেরিকার, ওনার একটা অ্যানাউন্সমেন্ট যে 10% তারা ট্যাক্স লেভি করবে চায়নার উপরে, ঠিক আছে? আমরা কিন্তু সবাই, অনেকজন এখানে ইন্ডাস্ট্রিতে না জানলেও অনেকজন এক্সাইটেড যে তাহলে তো প্রচুর অর্ডার আসবে আমেরিকা থেকে। হ্যাঁ, আমেরিকা থেকে অর্ডার আসতে পারে, বিকজ ট্যাক্স ওখানে চায়নার উপর দেওয়া মিনস আমরা 20% প্লাসে থাকবো সেখানে, ওকে? বাট সব ক্ষেত্রে কি সেটা কিনা প্রশ্ন করতে হবে। ইউরোপের ক্ষেত্রে ওইটা হলো একটা ইউএসের জন্য। ইউরোপের ক্ষেত্রে চায়না কিন্তু তার মার্কেট ছেড়ে দিচ্ছে না, তার কিন্তু ব্যবসা করতে হবে। তার মানে সে কিন্তু ইউরোপিয়ান বায়ারদের প্রতি তার অ্যাগ্রেসিভনেস আরও বেড়ে যাবে অর্ডার নেওয়ার ব্যাপারে, ঠিক আছে? ইন্ডিয়া অলরেডি তারা লাস্ট 5 ইয়ার্সে তাদের নিজেদেরকে পজিশনিং করেছে চায়না +1 জন্য, যেটা আমরা হারিয়েছি। আমরা কিন্তু চায়না +1 হতে পারতাম, কারণ চায়না থেকে এক্সিট নেওয়ার জন্য এটাকে বলে +1, মানে হুইচ ইজ দ্য নেক্সট কান্ট্রি টু চায়না। বাট ইন্ডিয়া লাস্ট 5 ইয়ার্সে দে হ্যাভ পজিশন দেমসেলভস এজ চায়না +1। বায়াররা ইন্ডিয়া যেতে পছন্দ করে, তাদের ওই মানে সব কিছু মিলে দে আর গেটিং দ্যাট প্যাকেজ, ওকে? এটার জন্য ইন্ডিয়া কিন্তু আমেরিকার মার্কেটিং পজিশন কিন্তু ভালো। সো অলরেডি কিন্তু 5 ইয়ার্স ধরে কিন্তু ডেভেলপ হচ্ছে। আমি বলছি না যে এই চায়নার ইম্প্যাক্টের জন্য কিছুটা বাংলাদেশ ব্যবসা বাড়বে না আমেরিকাতে, বাড়ার একটা সম্ভাবনা আছে প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ। কিন্তু আপনি যেটা বলছিলেন যে পার্শ্ববর্তী দেশ যারা, আমরা যাদের কথা বলে, ইন্ডিয়া, ক্যাম্বোডিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, এরা সবাই কিন্তু যার যার ওয়েতে পজিশনিং কিন্তু করছে বিগত 5 ইয়ার্স ধরে। এটা তো একদিনের বিষয় না, আসলে এটা তো দীর্ঘদিন ধরেই আপনাকে পজিশনিং করতে হবে যে আপনি কোন বছরে গিয়ে আপনার অবস্থানটা প্রকাশ করবেন। এটার জন্য কিন্তু একটু আগে আমি বলেছিলাম যে আমাদের কাছে কিন্তু আমার নিজের ইন্ডাস্ট্রির জন্য, আমি একজন উদ্যোক্তা ইন্ডাস্ট্রিতে, আমার কিন্তু নেক্সট 5 to 10 ইয়ার্সের একটা প্ল্যানিং বা একটা ভিশন আমি করতে পারি। সবাই কিন্তু করতে পারে না। তো ইন্ডাস্ট্রি থেকে এখন একটা ভিশন দরকার। ইন্ডাস্ট্রি লিডারশিপ থেকে বলি, ইন্ডাস্ট্রি সেটা বিজিএমই থেকে হোক, বিকেএমই থেকে হোক, আমরা যারা ইন্ডাস্ট্রিতে লিডারশিপ দিচ্ছি, এখান থেকে এক ধরনের একটা পজিশনিং করা দরকার এই মুহূর্তে যে আমরা 50 বিলিয়ন মার্কে পৌঁছেছি, নেক্সট 10 ইয়ার্স আমরা কোথায় যেতে পারবো, নেক্সট 5 ইয়ার্সে কোথায় যেতে পারবো। দেন সেটার উপর ভিত্তি করে প্রেজেন্ট গভর্নমেন্টের সাথে কিন্তু আমরা সেটা এক ধরনের, আমি বলবো যে মানে কমিউনিকেশন করতে পারি। কারণ সিন্স এখানে আপনি জানেন যে নানা রিফর্ম চলছে এখন, তাই না? তো এই রিফর্মের সাথে ইন্ডাস্ট্রি কি রিফর্ম দরকার, রাইট? আই এম টকিং পলিসি ভিত্তিক, ফাইন্যান্সিয়াল পলিসি, মনিটারি পলিসি, সেটার কি দরকার, জানি ইন্ডাস্ট্রি আরও প্রোগ্রেসিভ হতে পারে। জাস্ট বিকজ আমরা 50 বিলিয়ন পেয়েছি ডাজেন্ট মিন আমরা ধরে রাখতে পারবো। আজকে ইন্ডিয়াতে যেই ধরনের ইনভেস্টমেন্ট হচ্ছে গার্মেন্টস সেক্টরে, আপনি চিন্তার বাইরে। ওয়ান অফ দ্য ভেরি বিগ গ্রুপস, যারা আমি নাম না বলি, তারা বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে, গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে ট্রেডিং ব্যবসা করে লাস্ট 40 ইয়ার্স ধরে, এবং তারা বাংলাদেশেও ইনভেস্টমেন্ট করেছে, আপনার ফ্যাক্টরি করেছে বাংলাদেশে। কিন্তু ইন্ডিয়াতে যেই সুবিধা তারা পেয়েছে, ফ্রি ল্যান্ড, ফ্রি ট্যাক্স, সে বাংলাদেশের থেকে মানে 5 টাইমস বিগার ইন্ডাস্ট্রি গিয়ে ইন্ডিয়াতে এস্টাবলিশ করেছে। এটা কেন হবে? স্পেশালি যেখানে এতগুলো ইকোনমিক জোনস আছে, এই আছে, সেই আছে। আমার বলার সামারিটা যেটা আপনার জন্য, আমি শুরু থেকে বলে আসছি যে there must be proper planning. If we don't have planning, আপনি তো লিডারশিপের রোলে আছেন, দীর্ঘদিন কাজ করছেন ইন্ডাস্ট্রি নিয়ে, প্রায় 3 দশক ধরে বিজনেসটা করছেন, ঠিক একই সঙ্গে বিজিএম এর নেতৃত্বে ছিলেন, আবার আছেন, আবার ভবিষ্যতেও আমরা নেতৃত্বে নতুন রোলে হয়তো দেখব। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই পলিসি মেকিংয়ে তো বিজিএম এর একটা বড় রোল থাকা দরকার। সেই রোলটা কি বিজিএমই খুব ভালোভাবে করতে পেরেছে? না, পারেনি। আমি আপনাকে বলতে পারবো এখনই। আই এম পার্টি টু দ্যাট, সার্টেন পার্টি টু দ্যাট, বাট পারিনি। কারণ আসলে বিজিএমইও ওয়াজ পলিটিসাইজড ফর মেনি ইয়ার্স। সো এখন সামনে যে ইলেকশন হতে যাচ্ছে, সেটা যদি আপনার প্রপারলি হয়, তাহলে আপনার আশা করব যে আপনার বিজিএমই থেকে একটা ভালো লিডারশিপ আসলে দেন সেখান থেকে প্ল্যানিংটা শুরু হবে। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড, এবং এইটা মিসিং ছিল অনেক বছর। এবং সেটা থেকে বের হয়ে আসার জন্য যদি প্রপার একটা লেজিটিমেট ইলেকশন হয়, যদি যে কাজগুলো এখন পরিকল্পনা চলছে এই মুহূর্তে, ওখানে তো একটা বিজিএমইতে অ্যাডমিনিস্ট্রেটরও আছে এখন, সেটা যদি সুন্দর করে অর্গানাইজ করা যায়, ইয়েস, কারণ লিডারশিপ থেকে তো আসতে হবে।
সেটা আমি হই আর যেই হোক ইজ নট ইম্পর্টেন্ট, আসতে হবে। এটা ইজ দ্য ডিম্যান্ড অফ নট, আমি বলবো মানে ইট ইজ দ্য ডিম্যান্ড অফ দ্য মেম্বার্স। কারণ আসলে পার্সোনালি ওয়ান টু ওয়ানে ব্যবসা করে আমি আগে যেতে পারবো মেবি, বাট ইন্ডাস্ট্রি, দেশ আগানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে কালেকটিভ প্ল্যানিং, গুড প্রসেসিং, গুড পজিশনিং। তাহলে আপনি দেখবেন যে ইন্ডাস্ট্রি ইনশাল্লাহ আসলে তাহলে দের ইজ এ গুড ফিউচার। ইন্ডাস্ট্রি পুরোটা যখন ভালো হবে তার সুফল কিন্তু সবাই পাবে। এককভাবে কোনো ইন্ডাস্ট্রিতে কেউ ভালো থাকার সুযোগ নেই, সাময়িক হয়তো কেউ ভালো থাকবে কিন্তু একটা সময় তাকেও কিন্তু এফেক্ট করবে। আমরা যখন এফেক্টের কথা বলি তাহলে আর্থিক বিষয়টাকে একটু রিলেট করি। যেমন অনেক উদ্যোক্তা আছে, তার হয়তো ব্যাংক ঋণের দরকার, ব্যাংক ঋণের অধিকাংশই আসলে দরকার পড়ে কিছু ছাড়া। সেক্ষেত্রে যখন আপনার এখানে ইন্টারেস্ট কস্টটা বেড়ে যায়, তার ইম্প্যাক্টটাও তো আপনার প্রোডাক্ট কস্টিংয়ের মধ্যে পড়বে। এই যে আপনার নতুন করে আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে যে ইন্টারেস্ট রেট বাড়ছে, এই ইন্টারেস্ট রেট বাড়ার সাথে আপনাদের কস্টিং এবং ওভারঅল ইন্ডাস্ট্রির ইম্প্যাক্টটা কি? Again, a very good question. I appreciate আপনি আজকে যে কোয়েশ্চেনগুলো করছেন, they're very pertinent to the problems at hand. আপনার ধরলেন সিঙ্গেল ডিজিট থেকে ডাবল ডিজিটে চলে আসলো 8 থেকে 10 মাস আগে। এটা কিন্তু বাড়ছে আর বাড়ছে। আজকে কিন্তু এফেক্টিভ পেপারে থাকতে পারে 15-16%, কিন্তু আসলে কিন্তু এক একটা মিল কারখানা 20%-এর নিচে ইন্টারেস্ট দিচ্ছে না, এফেক্টিভ ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে এটা হয়তো সাধারণ মানুষ এই নমিনাল এন্ড ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের পার্থক্যটা হয়তো বুঝবে না। আসলে ইফেক্টিভ ইন্টারেস্ট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট রাদার দ্যান দ্য নমিনাল ইন্টারেস্ট রেট। এক্স্যাক্টলি, ঠিক আছে। সো আসলে এই ইন্টারেস্ট রেটটা যে কি ধরনের এফেক্ট করছে কস্টিংয়ে সেটা আমরা জানি। আবার বলছি যে দেখেন এই যে সামনে কিছু আপনার মানে ওই যে সিআইবি বা ক্লাসিফিকেশনের কিছু রুলস এন্ড রেগুলেশন চেঞ্জ হচ্ছে, তো ভালো কথা, আনেন কমপ্লায়েন্স আনেন। যেরকম আমাদের দেশে কমপ্লায়েন্স এসছে এখন, উই আর ভেরি কমপ্লায়েন্ট ইন্ডাস্ট্রি নাও রানা প্লাজার পরে, বাট আমাদেরকে অনেক কষ্ট করে সেখানে যেতে হয়েছে। সো যে কোনো জিনিস যদি আবার আমার কথা প্ল্যানিং না থাকলে, আপনার রোড ম্যাপ না থাকলে কিভাবে পৌঁছাবেন, নাহলে কিন্তু নাহলে ধসে পড়ে যাবে। আমরা সংস্কার অনেকগুলো জায়গা নিয়ে, যেমন আপনি আলোচনা এসেছিল যে এখন যেহেতু বিভিন্ন সেক্টরে সংস্কার চলছে, এটা কি একটা ভালো সময় নয় বিজিএমএ সহ এই সেক্টরটাকে কিছু কিছু জায়গাগুলোতে সংস্কার করা, যেটা সাস্টেইনেবল একটা সংস্কার হবে? এই সব বিষয়গুলো নিয়ে কি আপনারা ভাবছেন বা কোথাও কোনো মতামত দিচ্ছেন? না, আমরা ভাবছি, আমরা যারা লিডারশিপে ছিলাম বা আছি, সম্পৃক্ত আছি, ডেফিনেটলি এইগুলো নিয়ে আমরা ভাবছি। এবং আমরা ভাবলে তো হবে না, এটাকে মেটেরিয়ালাইজ করতে হবে। সো ওই মেটেরিয়ালাইজেশনের জন্যই আমি যে একটু আগে যে বললাম যে বিজিএমই ক্যান গিভ দ্যাট লিডারশিপটা আসলে দেন সেভাবে করে আমরা আশা করব যে সামনে সেভাবে করে সেই ধরনের রেজাল্ট আমরা পাবো। কিন্তু তার মানে না যে আমরা এখনই বসে থাকবো, এখনও কাজ চলছে বিভিন্ন ক্ষেত্রে, বাট ওটাকে এফেক্টিভ কমিউনিকেশন উইথ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট এবং এটাকে মোবিলাইজেশনটা করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা অনুষ্ঠানের যেহেতু একদম শেষের দিকে আমাদের বিষয়বস্তু রেখেছি ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আরএমজি। আপনি এই সেক্টরের একজন বড় উদ্যোক্তা এবং 30 বছর ধরে এই সেক্টরের সঙ্গে আছেন, নেতৃত্বেও রয়েছেন বিজিএম এর। আপনার কাছ থেকে যদি একদম শেষের দিকে জানতে চাই, কোন কোন পয়েন্টগুলোকে আপনি অ্যাড্রেস করতে চান শর্টলি, যেগুলোর মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব দ্রুতই ঘুরে দাঁড়াতে পারে? আমার মনে হয় যে নাম্বার 1 হচ্ছে যে ইন্ডাস্ট্রি থেকে আমাদেরকে একটা ইকোনমিক রিকভারি প্ল্যান তৈরি করতে হবে, নাম্বার 1। কারণ এই ইকোনমিক রিকভারি প্ল্যানের ভিতরে নানা ফ্যাক্টরস থাকতে পারে। সেখানে আপনার ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরসগুলো কি, আপনার পলিসিগত কোন কোন এরিয়াতে আমাদেরকে ফোকাস করা দরকার এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রির উপর বেস করে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে দেখেন আমাদের উদ্যোক্তারা, আমরা যারা আছি, আমাদেরকে আমাদের মার্কেটটাকে এই এত বছরের ইন্ডাস্ট্রি আমি বলবো আমাদেরকে এটাকে সেলার্স মার্কেটে কনভার্ট করতে হবে। রাইট নাও ইটস আ বায়ার্স মার্কেট। তো হচ্ছে কি অর্ডার দিতে আসছে, আপনার কাছে যাচ্ছে, আমার কাছে যাচ্ছে, আমাকে প্রেশার করতেছে, আপনাকে প্রেশার করতেছে, আমার তো ক্যাপাসিটি আছে, আমাকে বলতে হবে ভাই আমার তো এতগুলা লাইন, আমার তো প্রাইস কমাইতে হচ্ছে। এটা কিন্তু পার্শ্ববর্তী দেশে এটা হয় না। দে আর বেটার নেগোশিয়েটার্স। তো আমাদেরকে, আমাদের উদ্যোক্তাদেরকে উই হ্যাভ টু ট্রেন দেম অর হেল্প দেম আন্ডারস্ট্যান্ড যে না, স্ট্যান্ড ইউর গ্রাউন্ড, দেন ইউ উইল সি দ্যাট বায়ার্সও আমাদেরকে লাগবে না, আমাদেরকে ছাড়া কই যাবে, একটা পরিমাণ তো লাগবে, সব না লাগুক। তো এটাতে আমাদেরকে এটা দরকার করা, আমাদের ক্যাপাসিটি ম্যানেজমেন্ট এবং আমাদের নিজেদের নেগোসিয়েশন ম্যানেজমেন্ট, আমি মনে করি যে এটা আমাদের দায়িত্ব। আমাদেরকে এটা যদি ভালোভাবে আমরা যদি এটাকে করতে পারি, দেন ইনশাল্লাহ আমাদের ঘুরে দাঁড়ানোর যেটা আপনার আজকের টপিক, আশা করি আমরা ঘুরে দাঁড়াবো।
আমরা চাই যে সেই ঘুরে দাঁড়ানোর নেপথ্যের মানুষগুলো হবেন আপনারা, আপনাদের হাত ধরে এগিয়ে চলবে আমাদের এই আরএনজি সেক্টর। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, আমরাও চাই আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি আরএনজি সেক্টর খুব দ্রুতই ঠিক ঘুরে দাঁড়াবে এবং বিশ্ব যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে আধিপত্য দেখাবে। আগামী দিনের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি হ্যাপেনিং পয়েন্টে। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।